Third position goes to Nilash Shah, IM from Railways. He has scored 9 points out of 11 rounds and he won a prize money of 4 lakh rupees. Second position নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইন্টারন্যাশনাল মাস্টার নীলাশ সাহা, যিনি কিনা জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করেছেন এবছর। প্রথমত নীলাশ, জানতে চাইবো কেমন লাগছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এরকম একটা পারফরমেন্সের পরে? একটু আনএক্সপেক্টেড ছিল, সো অনেকটাই বেশি খুশি হয়েছি নর্মালি তার থেকে। এটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এখন অব্দি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। এটা কি তোমার বেস্ট পারফরমেন্স এখন অবধি? হ্যাঁ, আচ্ছা, মানে সিনিয়র ন্যাশনালস আর কি। এবং এজ গ্রুপ ইত্যাদিতে তোমার কোনো এর আগে প্রাইজ থেকেছে? মানে আন্ডার এজ গ্রুপে 3 বার চ্যাম্পিয়ন হয়েছে আগে। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা। আন্ডার 13, আন্ডার 17 আর আন্ডার 20 তে। বাট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ মানে যাকে বলে ন্যাশনাল সিনিয়রসে থার্ড পজিশনই তোমার বেস্ট রেজাল্ট এখন অবধি, তাই তো? বেশ। প্রথমে টুর্নামেন্ট সম্পর্কে কিছু কথা বলতে চাই। টুর্নামেন্ট হচ্ছিল গুরগাঁওতে, হরিয়ানাতে। টুর্নামেন্ট সম্পর্কে কিছু কথা যদি আমাদের বলো, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল তোমার, প্রিপারেশন নিয়েও কিছু কথা বলো, এবং ওখানে মানে থাকা এবং মানে প্রায় 12-14 দিনের ব্যাপার আর কি, বড় টুর্নামেন্ট, লম্বা টুর্নামেন্ট, তো কেমন ছিল অভিজ্ঞতা? হ্যাঁ, অভিজ্ঞতা খুব ভালো। মানে আমি ওই যেখানে খেলা হয়েছিলাম ওখানে আগেও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলেছি, সেবার চ্যাম্পিয়ন হয়েছিলাম আন্ডার 20 তে। সো অলরেডি মানে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকে একটা মানে ভালো ফিলিং আসছিল যে সেম ভেন্যুতে আগে একবার চ্যাম্পিয়ন হয়েছে, এবারও আশা করছি ভালো খেলতে পারবো। এটা দারুণ কথা। এবং এই যে হরিয়ানাতে টুর্নামেন্ট হলো, তোমার লেভেল অফ কম্পিটিশন তোমার কিরকম লেগেছে? এবারে ফিল্ডে জিএমআইএম এর সংখ্যা বেশ অনেক ছিল, তবে যেটা বিশেষ করে নজর কাড়ে প্রায় প্রত্যেক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, যে কিছু আনটাইটেলড প্লেয়ার যাদের রেটিং হয়তো 1800-1900, তারা বেশ ভালো স্কোর করে। সেক্ষেত্রে তোমার অভিজ্ঞতা কিরকম ছিল? এটা মানে প্রথম ন্যাশনাল যেখানে আমার মানে লোয়ার রেটেডদের সাথে কোনো পয়েন্ট ড্রপ করতে হয়নি। জেনারেলি প্রত্যেকবার শুরুর দিকে একটা বা দুটো ড্র হয়ে যায় বা হেরে যাই। সো সেই দিক থেকে মানে আমি কি বলবো, আমার নিজের পারফরমেন্সটা তাই জন্য আর একটু বেশি ভালো লেগেছে। আর ইন জেনারেল এই টুর্নামেন্টে এবারে যে আমি অত মনে হয় না আমার কোনো আনটাইটেল প্লেয়ার খেলাই ওরকম কি একটা মানে খুবই স্পেকটাকুলার কিছু পারফরমেন্স দেখতে। মোরলেস মনে হয় সবাই যারা লাইক কম্পিটিশনের ফেভারিট ছিল তারা মোরলেস নিজেদেরকে ধরে রেখেছিল। শুধু মনে হয় একটাই প্লেয়ারের কথা মনে পড়ছে না, তার নামটা এখন মনে আসছে না। সে মনে হয় অভিজিৎ গুপ্তাকে হারিয়েছিল শুরুর দিকে। সো রাউন্ড 3 তে সিদ্ধান্ত গাওয়াই ঠিক ছিল। হ্যাঁ, বাট তাছাড়া তুমি ঠিকই বলেছো, এবার মানে যারা রেটিং ফেভারিটস তারাই জেনারেলি ভালো স্কোর করেছে। হ্যাঁ। এবং এই টুর্নামেন্টের জন্য তোমার প্রিপারেশন কিরকম ছিল? তোমাকে সম্ভবত আমি রাউন্ড 5 এর দিকে যখন ইন্টারভিউ করি গেমের পরে, তখন তুমি বলেছিলে যে টুর্নামেন্টের আগে তোমার ফর্ম ভালো চলছিল না, যদি সেই বিষয়ে কিছু কথা আমাদের। হ্যাঁ, তো তার আগে আমার লাস্ট 1 মাস ধরে আমি খুব বাজে পারফরমেন্স গেছে, মোট 31 রেটিং ড্রপ করতে হয়েছিল। আচ্ছা। সো আমি টুর্নামেন্টটা কত 17 তারিখ থেকে ছিল, আর আমি বাড়ি ফিরেছিলাম মনে হয় 5 তারিখে। তো মাঝখানে বেরোনোর আগে 10 দিনের মতো সময় ছিল। এই 10 দিন আমি দাবা নিয়ে কিছু দেখি। আচ্ছা, মানে দাবা বাদে কাট অফ ছিলাম। আমি মেইনলি লাইক রিল্যাক্সেশনের জন্য আর নিয়ে এন্টারটেইনমেন্টই করে যাচ্ছি, রিলেটেড কাজই করছিলাম। তো জাস্ট একটু লাইক আলাদা মানে একটু মানে মাইন্ডটাকে ফ্রি করার জন্য। এই ধরনের টুর্নামেন্টে তোমার ডে বাই ডে শিডিউল ঠিক কিরকম থাকতো? মানে এটা তো তুমি পেয়ারিং ধরো জানতে পেরে যাচ্ছ আগের দিন রাত্রিবেলায়,
এবং যেহেতু প্রত্যেকদিন রাউন্ড শুরু হতো দুপুর 3:30 থেকে, সকালবেলার সময়টা তুমি অ্যাটলিস্ট কিছুটা সময় তুমি পেতে, যেখানে তুমি তোমার অপোনেন্টের জন্য কিছু প্রিপেয়ার করতে পারো, ওপেনিং হতে পারে সেটা বা কিছু ভাবা। জেনারেলি এটাই অ্যাডভাইজেবল। আমি এরকম কিছু করি না, কাউকে বলবো না আমার মতো হতে। আচ্ছা, আমি মোরালেস পুরো টাইমটা সকালবেলা অনেক দেরি অবধি ঘুমিয়েই কাটিয়ে দিতাম। তারপর খুব বেশি হলে হয়তো 1 ঘন্টার মতো একটু প্রিপেয়ার করে যেতাম, আর যা প্রিপেয়ার করতাম কখনোই সেসব বোর্ডে হতো না। আচ্ছা, মানে ওপেনিং প্রিপারেশনের দিক দিয়ে তুমি খুব ভাগ্যবান হওনি। হ্যাঁ, মানে আমি এই টুর্নামেন্ট না, ইন জেনারেলি কখনো রিসেন্ট কালে হচ্ছে না বলে আমি এখন লাইক বেশি প্রিপেয়ার করাই ছেড়ে দিয়েছি। আচ্ছা, এমনি যা নর্মাল যা ওপেনিং নলেজ আছে ওর বেসিসেই খেলে নেবো। ম্যাচের আগে স্পেসিফিক কিউ প্রিপারেশন আর করতে ভালো লাগে না, কারণ যা দেখে যাই কিছুই কখনো হয় না, সবাই সবসময় সারপ্রাইজ দেওয়ারই চেষ্টা করে। তো মানে এক্ষেত্রে অনেকটা তুমি ফ্রি স্টাইল করছো, বা তোমার ওপেনিং নলেজ যা আছে সেই অনুযায়ী তুমি। হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট এই লাস্ট মিনিট প্রিপারেশনের উপর আমি আর ভরসা দেখা ছেড়ে দিয়েছি। এও মন্দ কথা নয়, এবং হ্যাঁ, কিন্তু এটা একদমই অ্যাডভাইজেবল না, কেউ এটা যেন ফলো না করে। বেশ, তো বাট এই টুর্নামেন্টে তোমার জন্য রেজাল্টস গুলো বেশ ভালোই ছিল। ইনফ্যাক্ট তোমার স্টার্ট তো উদ্ঘোষ হয়, প্রথম 5 রাউন্ড তুমি যেত, এবং তোমার পঞ্চম রাউন্ডের গেম নিয়ে আমি কিছু কথা বলতে চাই এখন। সেটা হচ্ছে সংকল্প গুপ্তার সঙ্গে। তো এই যে সংকল্প চালটি দিল রুক B7, এই চালটি দেখার পরে তোমার কিরকম মনে হয়েছিল বোর্ডের উপর? আমার এর আগে অব্দি লাইক আমার মেইন ফোকাস ছিল লাইক অ্যাটলিস্ট মানে এই পজিশন খারাপ না, রাইট? মানে এই চালটার আগে অব্দি লাইক আমার মেইন ফোকাস তাই ছিল। আমি ওপেনিং এ যথারীতি সারপ্রাইজড হয়ে গেছিলাম। ওকে, তো ওপেনিংটা যদি আমরা এক্সপেক্টেডই ছিল না। দেখেন D4 Knight F6 C4 G6। হ্যাঁ, C4 G6 এ আমি জেনারেলি খেলে না, এক্সপেক্ট করিনি। ওকে, সো আমি মেইন লাইনে না গিয়ে আমি E3 খেললাম। আমার জাস্ট মানে মেইন লাইন খেলতে ইচ্ছা হচ্ছিল না, কি খেলবে কিছু এক্সপেকটেশনস নেই বলে, মানে কিছু মানে আমি অ্যাজিউম করতে পারছিলাম না বলে। রাইট। সো ক্যাসেল বিশপ E2, এখানে ডিসিশন নিলাম বেরোনি স্ট্রাকচারেই যাই, কি হচ্ছে দেখি, মানে লেটস সি হোয়াট হ্যাপেন্স, এরকম একটা ব্যাপার। এবং তোমার ধারণা ছিল না যে সংকল্পটা পিক করবে, তোমার মনে হচ্ছিল মেবি অন্য কিছু। হ্যাঁ, জেনারেলি এরকম টাইপের স্ট্রাকচারও খেলে না। ওকে, মানে আমি যা দেখে গেছিলাম ওর অ্যাটলিস্ট ডেটাবেসের এরকম কোনো গেম পাইনি, মানে এরকম টাইপের স্ট্রাকচার ও জানে ব্ল্যাক নিয়ে খেলতে পছন্দ করছে বা এরকম কিছু। রাইট, ওকে। তো ED5 CD5 D6, এবং জাস্ট স্কিপিং আহেড আ লিটল বিট, যদি আমরা কিছুটা এগিয়ে যাই, এই কয়েক চাল আগে আমি একটা মনে মিস্টেক করেছিলাম হালকা। ওকে, যেখানে ও রুক B8 করে, হ্যাঁ রুক B8 এর আগে রুক E1 তুমি খেলেছো। হ্যাঁ এই মুভমেন্টটাতে ওর কাছে আই গেস একটা ভালো অপশন ছিল, রুক E1 এর পর। হ্যাঁ, আমার রুক E1 মুভটাও তো ভালো হয়নি। ওকে, আমি কাইন্ড অফ লাইক এক্সপেক্ট করছিলাম যে ও A6 B5 করার চেষ্টা করবে রুক B8 করে, হ্যাঁ এটা সর্ট অফ একটা গ্যাম্বল টাইপের করা আমার সাইড থেকে। ওকে, বাট যদি এখানে কালো যাই A6 B5 আইডিয়াসে না গিয়ে জাস্ট বিশপ A6 বা বিশপ B7 ডেভেলপ করে, বিশপ B7 বিশপ F3 বিশপ A6 একটা অপশন ছিল। ওকে, মনে পড়ছে বিশপ A6 একটা অপশন, এবং বিশপ B7 তুমি বলছো B7 আগে করে, হ্যাঁ বিশপ F3 ফোর্সড, তারপর বিশপ A6। এখানে লাইক আমি একটু মানে পজিশনটা মিসজাজ করেছিলাম গেমে। আমার মনে হয়েছিল পজিশনটা ঠিক আছে, পরে এসে চেক করে দেখি যে এটা অলরেডি কালোর ফেভারে চলে গেছে। ওকে, দিস ইজ অলরেডি আ মাইনাস পজিশন আর কি, হ্যাঁ স্লাইট মাইনাস পজিশন। লাইক পরে একটু ডিটেইলে যখন পজিশনটা ভেবে দেখলাম, তখন দেখলাম হ্যাঁ, কারণ লাইক সাদার জন্য কোনো খুবই লাইক কুইন B3 চালতাম এটা যদি গেমে আসতো আমি। তো এখানে লাইক বিশপ C4 মেরে A6 করলে সাদার জন্য লাইক কোনো খুব কমফোর্টেবল একটা কিছু পাচ্ছি, মানে একটু মানে কালোর জন্য একটু বেশি কমফোর্টেবল পজিশনটা। ইন জেনারেল বেনোনিতে একটা জিনিস আছে কি, একটা মাইনর পিস যদি ট্রেড করতে পারে ব্ল্যাক কুইন সাইডের আইদার নাইটটা বা বিশপটা, তাহলে ব্ল্যাকের পজিশনটা খুব কমফোর্টেবল হয়ে যায়। তো এখানে ব্ল্যাকের কাছে অপরচুনিটিটা ছিল, থ্যাঙ্কফুলি ওটাতে যায়নি বলে লাইক বেশি পিসও বোর্ডে রেখেছে। তো বেশি পিস বোর্ডে রাখাটা ওটা জেনারেলি আমাকে হোয়াইট কেই ফেভার করে। ওকে, মানে ইন প্রিন্সিপাল রুক B8 খুব একটা ভালো চাল নয়। হ্যাঁ, কারণ যেহেতু এখানে বিশপ B7 বিশপ A6 করে জাস্ট ডাইরেক্ট অপশন রয়েছে একটা মাইনর পিস ট্রেড করে নেওয়ার, সেটাও অ্যাভয়েড করাটা ওর পক্ষে ভালো কথা ছিল। বাট গেম এগোয় নাইট B5 নাইট B5 A B5 রুক B7,
এবং এই চালটি সম্ভবত at least ইঞ্জিন এভ্যালুয়েশন যা বলে এখান থেকে তোমার অ্যাডভান্টেজ এটা আসা শুরু গেমও সেম ফিল হয়েছিল আমার গেমও সেম ফিল হয়েছিল কারণ রুক b7 মুভটা দেখে বোঝা যাচ্ছে যে ও রুকটা e7 এ আনতে চাইছে ঠিক কথা আর এটা অন ফার্স্ট গ্ল্যান্স ভালো লাগতে পারে যে আমি আমার রুকটাকে সেন্ট্রালাইজ করছি অ্যাক্টিভেট হচ্ছে সো নিশ্চয়ই একটা ভালো ম্যানুভার মনে হবে দেখে কিন্তু আমার লাইক গেমে যখন আমি ভাবছিলাম আমার ফিলটা আসলে যে অ্যাকচুয়ালি রুকটা e7 এ ব্ল্যাকের জন্য লাইক একটা মানে ভালো কিছু করছে নাকি ওটা অ্যাকচুয়ালি ব্ল্যাকের জন্য হ্যাম্পারিং ঠিক কথা ব্ল্যাকের একটু মোবিলিটি ওতে নষ্ট হয়ে যাচ্ছে ইটস নট লাইক যে ই ফাইলটা খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে ই ফাইলটা তো ক্লোজডই থাকবে সো ওখানে একটা রুক থাকুক কি দুটো রুক থাকুক মানে সেমাই ক্লোজডই থাকবে সো একটা রুক থাকুক কি দুটো রুক থাকুক আমার মনে হয় আমার লাইক বিলিভ হচ্ছে না যে ওটা এতটা মানে ম্যাটার করবে রাইট তো তারপরে তুমি খেলো f3 এই পজিশন এখানে f3 আইডিয়াটা কি না e4 স্কয়ারের কন্ট্রোলটা ইম্পর্টেন্ট আর আমি নিজেও একটা চান্স পেলে e4 করে লাইক বিশপটা c1 থেকে বার করতে চাইবো রাইট ওকে কারণ আমি আর কোনো অপশন নেই আমার বিশপটাকে বার করার কারণ বিশপ d2 তে নাইট d5 রয়েছে সো আমার f3 e4 করেই বিশপটাকে বার করতে হবে আর তারপরে লাইক আমার পজিশনটা ভালো একটা বাইন্ড আছে কাইন্ড অফ সো আমার লাইক f3 টা কোনো প্রবলেমেটিক মুভ না আর e3 টা যে উইক হচ্ছে সেটাও না e3 টা ভেরি ওয়েল প্রোটেক্টেড ঠিক কথা মানে তোমার নাইট আছে তোমার বিশপ আছে ফর দ্যাট ম্যাটার e3 প্রোটেক্ট করার জন্য তো দ্যাট ইজ ট্রু আর অলসো ওর রুকটা মানে যদি ওর আইডিয়া এটা না হয়ে থাকে যেটাও অ্যাকচুয়ালি খেলে b7 হি প্লেড বিকজ ওটাই ওর আইডিয়া ছিল আই গেস হ্যাঁ ওটা হতেই হবে তাছাড়া কোনো মানে তাহলে লাইক ডিসেন্ট লুকিং মুভি নেই কিং h1 কুইন c7 খেলা হলো এবং এই কুইন c7 চালটা খুব একটা ভালো না অ্যাকর্ডিং টু দি এনজিনস বাট তোমার গেমে কিরকম ফিল হয় অ্যাকচুয়ালি তার আগের পজিশনটা কুইন c7 চালটা একটু ব্যাক করব শিওর হ্যাঁ তো এই পজিশনটাতেই অ্যাকচুয়ালি আমার যতদূর মনে পড়ছে কিং h1 এর পর আমার কিং h1 টা লাইক আমার একটু লাইক একটু ঘোষ দেখছিলাম কাইন্ড অফ লাইক ডাইরেক্ট e4 নাইট e4 এ কি হচ্ছে আমি ঠিক জাজ করতে পারছিলাম না সো ভাবলাম রিস্কটা নিয়ে কি লাভ আমি অ্যাকচুয়াল কিং h1 আগে সরিয়েছি ওকে e4 এর পর তুমি কোন চাল ক্যালকুলেট করছিলে নাইট e4 ওকে হ্যাঁ মানে এটাই মোস্ট লাইকলি ব্ল্যাকের আইডিয়া ছিল fe4 এবার এটার পর রুক e4 আর এটার পর পজিশনটা এক্স্যাক্টলি কি হচ্ছে একটু আমার জন্য জাজ করাটা মুশকিল হচ্ছিল গেমে ওকে এখানে অ্যাপারেন্টলি d2 ইজ দ্য বেস্ট মুভ বাট ওভার দ্য বোর্ড মেবি এটা দেখছিলাম বাট লাইক আমার কেমন একটা মনে হচ্ছিল যে বিশপ d4 চেক এসে যদি লাইক h5 দিয়ে কিছু হতে পারে মানে কিছু ফর শিওর কিছু দেখতে পাইনি বাট ভাবলাম রিস্কটাই নেওয়ার দরকার কি আগে যদি অ্যাকচুয়াল কিং h2 আমি আগে যদি অ্যাকচুয়াল কিং h1 সরে e4 করি তখন নাইট e4 অত এফেক্টিভ না সো অ্যাট লিস্ট আমার মানে ভাবতেই হবে না জিনিসটাকে ঠিক কথা তাই আমি কিং h1 খেললাম তো এটা অবজেক্টিভলি ভালো না কারণ e4 অ্যাকচুয়ালি কাজ করছে বাট আর মনে হয় কিং h1 যথেষ্ট প্র্যাকটিক্যাল তুমি অ্যাকচুয়ালি স্লো করে খেললে ব্যাপারটা আমার মনে হয় এটা যথেষ্ট প্র্যাকটিক্যাল অবজেক্টিভলি ভালো না ওটাও ইয়েস তো কিং h1 কুইন c7 খেলো এবারে তুমি e4 ব্রেক নিলে রাইট নাইট d7 বোর্ডে চলে আসছে এবং বিশপ g5 f6 বিশপ f4 এইখানে অলরেডি তোমার নিশ্চয়ই মনে হচ্ছিল যে এই পয়েন্টটা বেশ একটু উইক আছে হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস বিশপ g5 f6 টা লাইক f6 টার পর আমি কনফিডেন্ট যে এই ম্যাচটা লাইক এখন পুরোপুরি আমার কন্ট্রোলে থাকবে মানে ওর হাত থেকে বেরিয়ে গেছে অলরেডি সংকল্পের হাতে হ্যাঁ এখন আমার হাতে পুরো ডিসিশনটা পড়ে রয়েছে তাই আইদার এটা আমি জিতছি না ড্র হচ্ছে অন্য কোনো রেজাল্ট পসিবলই না f6 এর কোন ইমপ্রুভমেন্ট তুমি সাজেস্ট করতে পারো f6 ছাড়াও অন্য কিছু f6 ছাড়া অ্যাকচুয়ালি লাইক নাইট f6 আই গেস ফিরে আসাটা মোস্ট লাইকলি হয়তো ভেবে দেখতে গেলে হয়তো ওটাই বেস্ট অপশন হতে পারে আমি এটা এক্স্যাক্টলি চেক করে দেখিনি বাট নাইট f6 এর মতো মুভ চালাটা খুব মুশকিল মানে ইন টার্মস অফ মাইন্ডসেট ইউ মিন আর কি ওর যে প্ল্যান ছিল সেটা থেকে ওকে বেরিয়ে আসতে হচ্ছে হ্যাঁ রাইট তাহলে লাইক আমি কুইন c7 এর আগের পজিশনটা একবার যেতে চাই ঠিক আছে হ্যাঁ এখানেও অনেকক্ষণ ভেবে কিছু না পেয়ে এই কুইন c7 97 95 আইডিয়াটা গেছিল সো যে আইডিয়াটা অত্যন্ত স্লো রাইট সো লাইক আমার জন্য লাইক
অন্য কোনো আইডিয়া আমি জানি না, আমি লাইক মানে অবজেক্টিভলি কি ভালো আমি জানি না, আমি চেক করিনি প্রপারলি, কিন্তু আমার গেমে দেখে যা ফিল আসছিল যে মোস্ট লাইকলি ওর রুটটা E7 থেকে সরে আসা উচিত। মানে ওর যে এই আইডিয়াটা ছিল যে রুক B7, হ্যাঁ এটাকে জাস্ট এটাই ভালো আইডিয়া না, জাস্ট মেনে নেওয়া উচিত যে আইডিয়াটা বাজে, মানে হি শুড জাস্ট কাম ব্যাক উইথ দ্য রুক প্রবাবলি। হ্যাঁ আর মেবি আরেকটা পসিবল আইডিয়া হতে পারে যেটা কুইন C7 করে রুক D8 রুক E8 করা, কুইন C7 করে রুক D8 রুক E8, ওকে, যাতে যখন একটু সমস্যা থাকলে বিশপ F8 দিয়ে অ্যাটলিস্ট D6 পয়েন্টে গার্ড করা যেতে পারে, রাইট, যেটা অ্যাকচুয়ালি ইন গেম ওর পক্ষে করা খুব কঠিন ছিল বিশপ F4 এর পর। হ্যাঁ আর এখানেও F6 এর পর অনেস্টলি লাইক পজিশনটা লাইক ব্ল্যাকের কোনো হোপ নেই, রাইট, এখানে 95 ফোর্সড, 95 এই পার্টটা ফোর্সড। হ্যাঁ এবার লাইক এটা আমি যখন ইচ্ছা ব্রেক করব, কারোর হাতে কিচ্ছু নেই, কালোকে শুধু চুপচাপ বসে থাকতে হবে, রাইট, এই দুটো বিষয়ই জানো খুব একটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে এই দুটো বিষয়। হ্যাঁ দুটো বিষয়ই ইনঅ্যাক্টিভ, প্লাস মোর ইম্পর্টেন্টলি পয়েন্ট স্ট্রাকচারটা দেখতে গেলে লাইক কারোর কাছে কিচ্ছু নেই, আরে আমার কাছেই শুধু অপশনগুলো রয়েছে ব্রেক করার, তো কারোর একমাত্র যে আইডিয়াটা ছিল F5 রিলেটেড সেইটাই আর নেই, আর এটা একমাত্র পন ব্রেক, বাট अगेन দ্যাট ডাজ নট ওয়ার্ক, সো ওটা ওই পন ব্রেক দিয়েই হবে, এইটুতে অলরেডি পুরো ডায়াগোনাল, সেটাই, তো ওটা কোনো কাজই করছে না, এবং এরপরে ইট ওয়াজ সর্ট অফ আ ভেরি কমফোর্টেবল পজিশন ফর ইউ, এবং তুমি খুব সহজেই জিতে যাবে। তাড়াহুড়ো, হ্যাঁ আর লাইক বেশি তাড়াহুড়ো করিনি, ধীরে সুস্থে, মানে আমার কোনো, যেহেতু আমার লাইক এতটা কন্ট্রোল আর স্পেস রয়েছে পজিশনটায়, আমার লাইক তাড়াতাড়ি কোনো ডিসিশন নেওয়ার দরকার ছিল না, আমি অনেক টাইম নিয়ে প্রপার সুযোগটা বুঝে লাইক B4 এ ব্রেক করলাম, তারপর আবার টাইম দিয়ে আবার রুকটা A1 অ্যাকচুয়াল ফিরেও এসেছিলাম রুক C1 দিয়ে C5 এর কন্ট্রোল নেওয়ার জন্য, এই রুক C6 টাইম বুঝে রুক C6 চালটা কিন্তু বেশ স্টাইলিশ, মানে বেশ স্টাইলিশ চাল যাকে বলে, স্টাইলিশের সাথে শুধু স্টাইলিশ হলে হয়তো দিতাম না, স্টাইলিশের সাথে নেসেসারিও কাইন্ড অফ। ওকে, এক্ষেত্রে যদি বিশপ C6 মারে তুমি কোন পন দিয়ে ক্যাপচার করতে? D পন দিয়ে, D6, এবং এরপরে মানে এই বিশপ আর এই রুটটা সম্পূর্ণ বন্ধই পড়ে আছে এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে এক্সচেঞ্জ অ্যাক্টটা ঠিক এক্সচেঞ্জ অ্যাক্ট নয়, কারণ আমার E2 বিশপটা এই দুটো রুকের থেকে একা বেশি পাওয়ারফুল, কারণ অলরেডি তোমার কাছে এই আইডিয়া আছে, আর যদি রুক সরায়ও আই মিন ইট ইজ অফ নো ইউজ, বিকজ রুকগুলো অ্যাকচুয়ালি কি কাজ করছে, তার উপর তোমার এখানে 5 পন আছে, রাইট, এবং অলরেডি মানে দারুণ একটা পজিশন তোমার কাছে, রুক C6 এটা লাইক ফুলি ডমিনেটিং। ইয়েস, এবং হ্যাঁ তো রুক C6 টা লাইক মেইন পয়েন্টটা ছিল হচ্ছে রুক C6 এর যে আমার একটা রুকটার জন্য আমার একটা ভালো স্কোয়ার দরকার যেখানে আমি C5 এ ডাবল বা ট্রিপল করতে পারি, রাইট, এবং উইদাউট এক্সচেঞ্জিং, সো আমি লাইক C3 দিলে তুমি তারপর এখানে এবং এখানে আসতে পারো, রুক দিলে ও জাস্ট এক্সচেঞ্জ করে নিত, রুক C3 দিলে ও রুকটা C3 করবে, হ্যাঁ জাস্ট এক্সচেঞ্জ করে রুক C7, এখানে একটু স্টিল বেটার হওয়া উচিত, বাট এখানে ওটা হার্ড হয়ে যাচ্ছে ব্যাপারটা, দরকার নেই ফিউচারে ব্রেক পাওয়াটা হার্ড হয়ে যাচ্ছে। ঠিক কথা, তো রুক C6 টা লাইক মেইনলি জাস্ট একটা নেসেসিটি, লাইক আমার ডবল করার জন্য আমি জাস্ট প্রিপেয়ার করছি, রাইট। তারপরে ও H5 খেলে, এবার তুমি ডবল করছো রুকে C1, ও ইভেন্চুয়ালি ক্যাপচার করে, এবার ওকে মারতেই হবে, না মারলেও আমি কুইন C2 করে ফোর্স করতাম পরের মুভে মারার জন্য, আর কিছু করারই নেই, ও কিং H8 খেলছে, তুমি বিশপ C4 গেলে, রুক H7, রুক D1, অলরেডি আই থিংক ইট ইজ অলমোস্ট ওভার। হ্যাঁ লাইক লাইট স্কোয়ারসও পুরো ডমিনেশন রয়েছে, কালোর একটা পিসও কিছু নড়ছে না, আমি আর টাইম মতো সেন্টারে ব্রেক করে যখন মানে প্রপার টাইম বুঝে অ্যাটাক লঞ্চ করতে পারবো। এবং তোমার নেক্সট ব্রেক হলো F4, E4, বিশপ F4, কিং H7, বিশপ C1, এবং তারপরে তুমি এবার ডার্ক স্কোয়ারসেরও কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে সম্ভবত এইভাবে, এইখানে চেকমেটিং ব্যাটারি সেটআপ করতে পারো। হ্যাঁ এটা কাইন্ড অফ G5 টা ফোর্স করবে একটা পয়েন্টে, যেটাতে কিংটা আরো এক্সপোজ হয়ে যাচ্ছে, রাইট, B5, Queen A5, Queen B, Queen A4, অলরেডি তোমার এইখানেও কন্ট্রোল চলে আসছে, এই বিশপটাও মানে ইট ইজ নট ওয়ার্কিং অ্যাট অল, এবং গেমটা আর কিছু চালের মধ্যেই শেষ হয়ে যায়। কিং H6, H4 এর পরে সংকল্প গুপ্তা রিজাইন করে এই পজিশন, এবং তোমার পঞ্চম জিত হয়ে যায় এই টুর্নামেন্টে। আনফরচুনেটলি এর পরের দুটো গেমে তোমার হার হয়, এক সুজোদার বিরুদ্ধে সুজোশেখর গাঙ্গুলি, এবং
যিনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হন কার্তিক ভেঙ্কটরামন তার বিরুদ্ধে। বাট তারপরে তুমি খুব দুর্দান্তভাবে কামব্যাক করে ফেরত আসো টুর্নামেন্টে এবং তুমি রাউন্ড 8, 9, 10, 11 চারটে গেম তুমি টানা জিতেছো শেষে। এইটা নিয়ে যদি কিছু আমাদের বলো, এই চারটে গেম যে টানা জেতা, হাউ ডিফিকাল্ট ওয়াজ ইট? প্রথমত লাইক মেন্টালিটিটা দুটো ম্যাচ পরপর হারার পর কাইন্ড অফ একটু কি বলবো, একটু কনফিডেন্সটা অনেকটাই চলে যায়। আর তখন আমি এক্সপেক্ট করিনি যে আমি চারটে গেম ব্যাক টু ব্যাক জিততে পারবো। তার অনেস্টলি অনেকটা লাকেরও ইনভলভমেন্ট রয়েছে, কারণ আমি 9 নম্বর রাউন্ডটা অলমোস্ট হেরে যাচ্ছিলাম, কয়েক চালের মধ্যে রিজাইন করে দিতে পারি এরকম পজিশন ছিল। 9 নম্বর গেম তোমার কার সাথে ছিল সেটা যদি একটু বলো। ভিয়ানি অ্যান্টোনিও। রাইট। আনফরচুনেটলি এই গেমটা লাইভ ব্রডকাস্টে, হ্যাঁ গেমটা লাইভ ব্রডকাস্টে নেই, 11 নম্বর বোর্ডে মনে ছিল, 10টা বোর্ড ব্রডকাস্টে ছিল। রাইট। হ্যাঁ ওই গেমটা মানে আমি খুবই বাজে খেলেছিলাম, সকাল থেকেই খুব বাজে খেলে, খুব খারাপ দশা, আর জাস্ট স্ট্রোক অফ লাকে জিতে গেছে। মানে লাইক ওর কিছুটা টাইম প্রেসারও ছিল। আচ্ছা, ওর টাইম প্রেসারে ঠিক অ্যাডভান্টেজটা মেনটেন করে রাখতে পারিনি আমি। লাইক একমাত্র হোপ ওটাই ছিল অনেকক্ষণ ধরে, হ্যাঁ যখন পুরো লুজিং পজিশন নিয়ে খেলছি, জাস্ট একমাত্র হোপ ছিল কোনোভাবে লাইক পজিশনটাকে কমপ্লেক্স রেখে রেখে ও টাইম প্রেসারে কিছু একটা মিস্টেক করবে এই হোপে বসে থাকা। সেটা সামহাউ ওয়ার্ক করে যায়। সো ওই গেমটা লাকে না বেরোলে আমার এরকম মানে এত ভালো ফিনিশ হতে পারতো না অবভিয়াসলি। বাট তারপরের গেমটা সেথুরামানের সাথে আমার মতে টুর্নামেন্টে তোমার সেরা গেম অ্যাকচুয়ালি আমার দেখা, অ্যাট লিস্ট, বিকজ হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে গেমটা, খুব হ্যাপি গেমটা নিয়ে। এবার সেথুরামান গেমটার দিকে যদি আমরা একটু চোখ রাখতে পারি, হ্যাঁ শুরু থেকে আমার বলার বেশ কিছু রয়েছে। রাইট। বোর্ড ফ্লিপটা আছে, তুমি কালো গুটি নিয়ে খেলছিলে সেতুর সঙ্গে। প্রথমত বলে দিই এটাই ছিল 10 নম্বর রাউন্ডের খেলা। অলরেডি আমার মনে হয় বিগ প্রেশার ম্যাচ, অ্যাটলিস্ট তোমাকে এই গেমটায় জেতা দরকার ছিল ইন অর্ডার টু হ্যাভ আ চান্স অ্যাট দ্য টাইটেল। এবং আমার অনেস্টলি মেইন ফোকাস ছিল জাস্ট লস অ্যাভয়েড করা, যে করে হোক। ওকে, মানে তুমি আসলে কোনো কষ্টে হার মানে হ্যাঁ হারলে লাইক মানে টপ 10 ও হবে না। তো এই চিন্তাটা তোমার মাথায় ছিল, রাইট? ওকে, C4 খেলা হয় এবং তুমি C6 খেলো, নাইট S3 নাইট S6। জেনারেলি আমি C6 খেলি না। ওকে লাইক সরি, হ্যাঁ C6 তুমি খেলো না বলছিলে, ঠিক জেনারেলি খেলি না। এবার যেহেতু এই পার্টিকুলার গেম মানে জাস্ট খেলি না, মানে অন্য লাইনসে খেলি। এই পার্টিকুলার গেমটা লাইক আমার যেহেতু মেন ফোকাস ছিল লাইক লস অ্যাভয়েড করা, তাই ভাবলাম একটু মানে সবথেকে সলিড যা যা লাইনস আছে তাই খেলা উচিত। রাইট। ওকে, তো মানে তোমার মাইন্ডসেট ওটা ছিল বেশিক্ষণ, হ্যাঁ কিন্তু ওটা বেশিক্ষণ ফলো করতে পারিনি অ্যাকচুয়ালি গেমে গিয়ে। আসলে মানে যদি তুমি কাউকে বলো যে এই গেমটা তুমি সলিডলি খেলার চেষ্টা করছিলে, গেমটা যে দেখবে সে বিলিভ করবে না। হ্যাঁ কারণ গেমটা অনেক প্রচুর রোলার কোস্টার ছিল। একদমই তাই। নাইট C3 E6 এবং অলরেডি নাইট H4 বিশপ G6 নাইট G6 H6। হ্যাঁ এখানে কুইন C2, যেহেতু আমার স্ল্যাবে বেশি এক্সপেরিয়েন্স নেই, আমার কোনো আইডিয়া নেই। বিশপ D2 নাইট D7 এর পর লাইক আমি কুইন B3 এর মেইন লাইন যেগুলো আমি সেগুলো বেটার ভাবে জানি। সো আমি অলরেডি আমার মনে হয় ও সেটা বুঝতে পেরেছিল যে আমার যে স্ল্যাবে বেশি এক্সপেরিয়েন্স নেই, সো আমাকে লাইক অফ গার্ড ক্যাচ করার জন্য মোস্ট লাইকলি কুইন C2 লং ক্যাসেল করে খেলেছে। তো তুমি কুইন C2 চালটা তোমার কাছে অনেকটাই নতুন ছিল ইন গেম, মেবি ইউ ক্যান সে। হ্যাঁ রাইট। হ্যাঁ সো এবার তো আমি এখান থেকেই লাইক অলরেডি একটু মানে প্রেসারে পড়ে গেছিলাম, স্লাইটলি আউট অফ মেন্টালি অ্যাট লিস্ট। তো বিশপ D6 রয়েছি এবং ও নরমাল ডেভেলপিং মুভ লং ক্যাসেল করে এখানে। হ্যাঁ অলরেডি এখানে আমি ভেরি শার্প রাইট পজিশন। হ্যাঁ এখানে আমি খুবই দুঃখজনক কথা যে আমি এখানে 20 মিনিট ওয়েস্ট করেছি শুধু নাইট G4 ক্যালকুলেট করতে গিয়ে। ওকে, নাইট এটা জাস্ট একটা গ্রিডি মুভ, কোনো পয়েন্ট হয় না। বাট তুমি টাইম স্পেন্ড করেছিল, তুমি কি লাইনস দেখছিলে? বিশপ E1 ফোর্সড এখানে, তারপর রুক H2 নাইট H2,
বিশপ E2 আপাতত সব ফোর্সড, কুইন G5, এবং মানে তারপর কাইন্ড অফ G3 টাও মনে হয় ফোর্সড মোস্ট লাইকলি তোমার নাইটকে ট্র্যাপ করার চেষ্টা করছে আর কি। হ্যাঁ আমি নাইট G4 নিয়ে বেরোতে পারি, নাইট G4 আবার তখন F4 রয়েছে, কারণ কুইন H5 মোস্ট লাইকলি আমাকে দিতে হবে, কারণ কুইন F5 দিলে E4 রয়েছে, তো কুইন H5 অলমোস্ট ফোর্সড আগে। হ্যাঁ তো এইসবের আমি কিছু ক্লিয়ার দেখতে পাইনি, কোনো সাইড নেই। আচ্ছা তো লাস্টে আবার ঠিক মানে অনেকক্ষণ ভাবার পর লাস্টে ঠিক সাহস পেলাম না স্টিল, রাইট। তো তাই লাইনটা অ্যাভয়েড করে গেলাম। এবং তুমি লাস্ট অবধি ডিসাইড করলে টু প্লে কুইন E7, জাস্ট ডেভেলপিং মুভ, কিপিং ইওর অপশনস ওপেন আর কি। তুমি বোথ সাইডে ক্যাসেল করতে পারো আই গেস স্টিল। এবং কিং B1 খেলে স্ট্যান্ডার্ড মুভ, আই থিংক কুইন সাইড ক্যাসেল না করে A6। হ্যাঁ এবং A6 এর পর আই গেস আমি অলরেডি বলে দিচ্ছি আমি লং ক্যাসেল করতে চাই না, রাইট, মানে ইট ডাজন্ট মেক সেন্স। তো এবার তুমি শর্ট ক্যাসেলই করবে। তুমি কুইন সাইড আমার লাইক মেইন আইডিয়া এখন D4 করে B5 C5 ব্রেক করা, রাইট, D4 B5 C5 ব্রেক করা। এবং এখানে চাল চলে আসছে F3, রাইট। এখনো অব্দি লাইক প্রিটি কনফিডেন্টলি খেলছিল, তো এখন এই জায়গাটাতে হ্যাঁ F3 পর আমি অনেক ডিপ একটা থট গেলাম, রাইট। তো মানে এখন এক্স্যাক্টলি লাইস মনে নেই এক্স্যাক্টলি কি ক্যালকুলেট করছিলাম। ওকে, মোস্ট লাইকলি একটা E5 হবে ফর শিওর, আমার ক্যালকুলেশনের মধ্যে E5 একটা লাইন হবে, একটা মনে হয় B5 হবে। মানে দিস আর অল ক্যান্ডিডেটস যেগুলো তুমি কনসিডার করছিলে অ্যাট লিস্ট ডিউরিং দ্য ক্যালকুলেশনস। আর কোন চান্স যেটা তুমি ভাবছিলে পজিশন? যেটা খেলেছি DC4 সেটা তো রয়েছেই, অবশ্যই। আর মোস্ট লাইকলি হয়তো C5, মানে যে কোনো একটা সেন্ট্রাল ব্রেক আমি ভাবছিলাম। আর অনেকগুলো সেন্ট্রাল ব্রেক অ্যাকচুয়ালি अवेलेबल, তো মানে লটস টু ক্যালকুলেট সো টু সে। ইনফ্যাক্ট আমি রুক C8 ও ক্যালকুলেট করতে পারি, সেন্ট্রাল ব্রেক অ্যাকচুয়াল পরে করব। তুমি মানে পয়েন্ট হচ্ছে E4 দিলে এখন E5 করা, E4 খেলে লাইক প্রচন্ড কমপ্লিকেশনস হয়ে যায়, মানে পুরো ঘিচিমিচি একটা ব্যাপার তৈরি হচ্ছে সেন্টারে যাকে বলে। এবং তুমি ডিসাইড করলে শেষ অবধি DC4, এর কারণ কি তোমার আইডিয়া ছিল? হ্যাঁ লাইক DC4 হ্যাঁ যেটা গেমে হয়েছে আমার ওরকম টু মাচ কমপ্লেক্স কিছু একটা চাইছিলাম। ওকে, আমার এখানে মনে হচ্ছিল যে বাকি সব লাইনস গুলোতে লাইক এন্ড অফ দ্য ডে যদি লাইক সমস্ত ক্যালকুলেশন করে সব কিছু ফিজেল আউট হয়ে যায়, আর লাইক ফিলটা হচ্ছিল যেহেতু লাইক হোয়াইটের ডাবল বিষয় রয়েছে, যে যদি আমি বেশি কিছু ওপেন করি আর তারপর ডাইরেক্ট কিছু না পাই, তাহলে ওই লং টার্মে ডাবল বিশপটা হোয়াইটকে খুব মানে ভালোভাবে সার্ভ করবে। রাইট। তো আমি লাইক সেরকম একটা লং টার্ম একটা লাইক প্রেসার খেতে খেতে আমি খেলতে চাইছিলাম, একটা লং টার্ম প্রেসার আমার এগেইনস্টে থাকবে খুবই আনপ্লিজিং ওইগুলো, এবং আমি ওটা অ্যাভয়েড করার জন্য যত মানে আমার এখানে গোলই হচ্ছে যতটা পারি একটা ওয়াইল্ড পজিশন আনা। অলরেডি সলিড খেলার সমস্ত চিন্তা ভাবনা আর কোনো মাথার মধ্যে নেই। তুমি এখানে অ্যাগ্রেসিভ একটা মানে কমপ্লেক্স পজিশন খেলতে আছো, নেসেসারিলি কে বেটার সেটা বোঝা কঠিন আর কি। না আমি এইটুকু জানতাম যে এটা হোয়াইট কে বেটার হতেই হবে। ওকে, আমি গেমে কনফিডেন্ট ছিলাম যে DC4 E4 কি বলবো, জাস্ট আমার মন কিছুতেই বলবে না যে এটা কালোর জন্য ঠিক হতে পারে, বাট ইট ইজ কমপ্লিকেটেড। আমি হ্যাঁ ভেরি কমপ্লিকেটেড, এন্ড লাইক এট আ প্র্যাকটিক্যাল গেমে ইটস ভেরি ইজি ফর এনি সাইড টু গো রং। ওকে, সো আমি জাস্ট এই হোপে জাস্ট খেলে দিয়েছি DC4 করে এবং E4 rook h2 E4 rook h2। হ্যাঁ DC4 এ E4 অনলি মুভ কাইন্ড অফ, ওকে, লাইক তা নাহলে সাদার প্লেয়ার কোনো পয়েন্ট নেই। বাট rook h2 খুব ডেয়ারিং মুভ মনে হয়েছিল আমার, অ্যাট লিস্ট যখন আমি দেখি। আমার ধারণা ছিল যে কেউ এক্সপেক্ট করছিল না, জেনারেলি কেউই করবে না। আমার ধারণা ছিল যে অলরেডি তুমি কুইন সাইডে প্লে স্টার্ট করার চেষ্টা করছো, সেখানে এরকম একটা পন গ্র্যাব করা কতটা মানে হাউ সাউন্ড ইজ ইট? তোমার কি ধারণা ছিল গেম? ডিড ইউ সি ইট অ্যাজ আ গুড মুভ? একদমই সাউন্ড না। ওকে ওকে, আর কোনো নরমাল সেন পারসন এরকম চাল দেবে না। আচ্ছা,
ওকে মানে আমাকে যদি মুভটা লাইক আমি যদি না চলে থাকতাম আর অন্য কারোর গেম দেখানো হতো, আমাকে যদি কমেন্ট করতে বলা হতো গেমটা মানে মুভটা শো করে, বললাম জাস্ট আউটরাইট ইনসেন। বাট এরপর থেকে গেমে বেশ নানা রকম কমপ্লিকেশন শুরু হয়। আচ্ছা জাস্ট আউট অফ কিউরিওসিটি, আমি সেটাই চেয়ে দিয়েছি একদম। এবং সেটা আমার এন্টায়ার DC4 মারার পয়েন্ট। এখানে হোয়াইটের পক্ষে E5 চালটা কিরকম, জাস্ট আউট অফ কিউরিওসিটি? রুকে শুট মেরে দেবো তো। এবং তারপরে যদি এটা ক্যাপচার করে একটা এক্সচেঞ্জ আপ, রাইট, তুমি এক্সচেঞ্জ আপ হয়ে যাচ্ছে, রাইট। স্টুপিড সাজেশন রিয়েলি, বাট রুক H2, রুক H2, বিশপ H2 এবং E5। আমি দূর থেকে যখন ভাবছিলাম DC4 ক্যালকুলেট করছিলাম, আরো অনেক লাইন্স ছিল, এটা তার মধ্যে লাইক মেইন লাইন কাইন্ড অফ। আমি এখানে দেখে গেছিলাম যে আমার কাছে দুটো অপশন রয়েছে, লাইক নাইট D5 প্রচন্ড কমপ্লিকেশন, তা নাহলে আমি নাইট E5 ও মারতেই পারি। নাইট E5 লাইক নাইট E5 মারলে লাইক আমার একটা পিসের বদলে 3টে পন, আর লাইক একটা লাইক লং টার্ম একটা হালকা মাইনাস পজিশন, 3টে পন থাকবে আমার পিসের বদলে, একটা লং টার্ম একটা হালকা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে খেলতে হবে। আমার পন স্ট্রাকচারটা অত ভালো না কিং সাইডের, এন্ড গেমের জন্য ওটা ভালো না। বাট স্টিল ইট ইজ আ প্লেয়েবল পজিশন তোমার মনে হচ্ছিল, লাইক হ্যাঁ। বাট নাইট E5 কি বেটার মনে হচ্ছিল বোর্ডের উপর? না, তারপর আমি অনেকক্ষণ ধরে ডিবেট করছিলাম নিজের মধ্যে যে কোনটা খেলি। তারপর আমার মনে হলো একটু সাইকোলজিক্যাল ফ্যাক্টর রয়েছে। আমার লাস্ট ইয়ার ন্যাশনালসে সেতু রামানের সাথে যখন ম্যাচ হয়েছিল, ওটাতে এমন একটা পজিশন এসেছিল আমার 3টে পন ওর একটা পিস, তারপর একটা লম্বা এনিগেন স্ট্রাগলের পর আমি হেরেছিলাম। আচ্ছা, ওকে। সো সেই ফ্যাক্টরটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করছিল। আবার একটা 3টে পন ভার্সেস পিস খেলবো, অলরেডি একবার হেরে এসেছি ওটাতে, ওরকম টাইপের স্ট্রাকচারে। তো তুমি ওরকম মানে ওই রকম কোন জিনিসে এন্টারই করতে চাইছিলে না আর কি? হ্যাঁ, একটু সাইকোলজিক্যাল থিং এটা বেশিটাই অবশ্যই। এবং দাবড় আমরা at least এতে হই থাকে আর কি এরকম। তো এতে at least আমি জানি কমপ্লিকেশন আছে। তারপর আস্তে আস্তে দুজনেরই টাইম শর্ট হচ্ছে, সো টাইম প্রেসারে যা ইচ্ছা হতে পারে আমার মাইনাস পজিশন থাকা সত্ত্বেও। এইভাবে খেলে দিয়েছি নাইট D5। এবং তুমি নাইট D5 খেললে, এবং এখানে নাইট E4 খেলেছে। নাইট E4 তুমি B5, এবার তুমি কুইন সাইডে খেলা আরম্ভ করছো আর কি। কুইন সাইডে খেলা কম, C4 পয়েন্টটা জোর দেওয়া বেশি। অবশ্য ওটা আমার এখনো আমার মনে একটাই জিনিস চলছে যে আমার বিশপটা H2 তে ট্র্যাপ হচ্ছে না বাচ্চা, আমি শিওর না। আচ্ছা, তো এখন কেউ শিওর হতে পারছে না। হ্যাঁ, সো আমি জাস্ট ইন কেস যদি ট্র্যাপ হয় G3 করে, আমি যদি দুটো পন প্রিজার্ভ করি, অ্যাট লিস্ট আমি 3টে পন নিয়ে খেলতে পারবো, কিছু কম্পেনসেশন অ্যাট লিস্ট ক্লেম করতে পারবো। রাইট, জাস্ট ইন কেস যদি বিশপটা অ্যাকচুয়ালি ট্র্যাপ হয়। তুমি এই আইডিয়া দিয়ে খেলছো এই মুহূর্তে আর কি। হ্যাঁ, রাইট। এবং যে বিশপ যদি ট্র্যাপ হয় আমার এই দুটো পন প্রিজার্ভ করা কাজে দেবে। রাইট, এবং ও ইনডিড G3 খেলো, আর তুমি খেলো নাইট 7 টু B6। এখানে তোমার বিশপ যদিও ট্র্যাপ, তাকে হঠাৎ অ্যাটাক করা হয়তো খুব একটা সহজ ব্যাপার না, অ্যাট লিস্ট আমার তাই মনে হচ্ছে। ও খেলে বিশপ, আমার এখানে ডাইরেক্ট, হ্যাঁ এখানে অনেকক্ষণ ধরে বিশপ H3 খেলে, যেটা একটা ব্লান্ড। ও মিস করেছে, আমিও মিস করেছি। আচ্ছা, ওকে। এখানে মোস্ট লাইকলি ওর বিশপ G2 খেলা উচিত ছিল, মোস্ট G2। হ্যাঁ, এখানে ওর সাথে আমার যা কথা হলো পরে, ও এখানে দেখেছিল লং ক্যাসেল। আমিও ভেবেছিলাম লং ক্যাসেল, বাট লং ক্যাসেল রুক H1, রুক H8, এখানে ওর কাছে কোনো ডাইরেক্ট ওয়ে নেই আমার বিশপটাকে ইমিডিয়েটলি মারার, বাট আমার কাছে কোনো ডাইরেক্ট ওয়েও নেই বিশপটাকে কোনোভাবে বাঁচানো। ঠিক কথা। আর তোমার রুকটাও সর্ট অফ স্টাক হয়ে আছে, রাইট? রুক নড়তে পারবে না, এটাকে বাঁচাতে হবে। তো এটা বলা খুব মুশকিল পজিশনটা অ্যাকচুয়ালি কি হবে। রাইট, অফ কোর্স মানে ফ্রম অ্যান ইঞ্জিন পার্সপেক্টিভ জিনিসপত্র অনেক আলাদা, বাট যখন তুমি মাউন্ট, হ্যাঁ ইঞ্জিনে সব পজিশনই লাইক হোয়াইটের নিয়ার উইনিং দেখাচ্ছে। হ্যাঁ, বাট from a human perspective, of course it is very difficult, right? মানে ভেবে বার করা যায় actually what is happening. হ্যাঁ, তো এইটা অ্যাভয়েড করার জন্য বিশপ H3 খেলেছি, যাতে আমি লং ক্যাসেল করলে রুক H1 এ বিশপটা ট্র্যাপ হয়ে যায়। লং ক্যাসেল করলে রুক H1, এবার তোমার কাছে রুক H8 নেই, তো বিশপ এবার সত্যিই ট্র্যাপ। তো বাট why is this a blunder? যেটা বিশপ G3 এখানে মেরে দেওয়া যায়। এখানে বিশপ G3 না, G3 কুইন H4 রয়েছে, যেটা আমরা দুজনেই মিস করেছি।
আর অলরেডি মেবি আই থিংক তোমাদের দুজনেরই টাইম এটা উইনিং হ্যাঁ খুব একটা ভালো ছিল এখনো হ্যাঁ এখন ওই অ্যারাউন্ড 10 to 15 মিনিটসের মতো মোস্ট লাইকলি ছিল তো 10-15 মিনিট নিশ্চয়ই এরকম একটা পজিশনে যেটা যথেষ্ট নয় বাট এক্ষেত্রে কুইন h4 এর পরে তো কোন একটা পিস তো চলে যাচ্ছে এটাই আইডিয়া হ্যাঁ এটা উইনিং বিশপ g3 দিলে উইনিং ব্ল্যাকের বাট ব্ল্যাকের টু মেনি পয়েন্টস মিস করে গেছে বাট তুমি খেললে c3 c3 ও দেখে বেশ রোমাঞ্চকর মুভ বলে মনে হচ্ছে যাকে বলে আমার ইনিশিয়াল আইডিয়া আমার আগের ছেলে নাইট b6 খেলা ইনিশিয়াল আইডিয়া c3 ছিল রাইট ওকে হ্যাঁ যে নাইট c4 স্কোয়ারটা ক্লিয়ার করছি আর bc3 করলে আর বিশপ c3 তে নাইট e3 তো সবসময় রয়েছে হ্যাঁ কিন্তু আমি নাইট টেক c3 মুভটা কাইন্ড অফ একটু আন্ডার এস্টিমেট করে গেছিলাম তুমি নাইট c3 টা আইডিয়া করতে পারো না আর কি বা ভাবনি ইট ইজ আমি নাইট c3 তে আমি জাস্ট নাইট b4 করে বিশপ g3 মারা যায় ভেবে ছেড়ে দিয়েছিলাম কিন্তু নাইট b4 কুইন b3 রয়েছে সেটা পরে খেয়াল করিনি যে পরের মুভে আবার নাইট e4 এ চলে আসছে আমার বিশপটা স্টিল ট্র্যাপ রাইট মানে এক্ষেত্রে তুমি বেরোতে পারছো না তো এখন তোমার অলরেডি তোমার পিসগুলোর উপর অ্যাটাক আছে তুমি বিশপ g3 করতে পারছো এই পজিশনে বিশপ নাইট e4 হলো নাইট e4 ওটা মিস করে গেছিলাম ওকে আমাদের দর্শকদের একটু দেখিয়ে দিই এটা বিশপ g3 এর পরে চলে আসছে নাইট e4 আর স্টিল তোমার বিশপ ইজ ট্র্যাপড হ্যাঁ b4 এর নাইটটাই চলে যাচ্ছে আর হ্যাঁ তোমার নাইট চলে যাচ্ছে রাইট ওকে তো নাইট c3 এখানে এবং তুমি দেখলে এটা কাজ করছে না তোমাকে নাইট টেক c3 করতে হ্যাঁ এখানে আমার নাইট c3 করা ছাড়া অপশন নেই কারণ নাইটটা আবার e4 এ যদি ফেরত চলে আসে আমার বিশপটা ট্র্যাপ হবে তো এখনো মানে গেমের অনেকটা অংশ জুড়েই তোমার মাথাতে এটা চলছে বিশপটাকে বাঁচাতে হবে কিভাবে কোনোভাবে তো বিশপটাকে সেভ করতে হবে হ্যাঁ স্পেশালি এখন আমি যখন c3 তে পয়েন্টটা স্যাক করে দিয়েছি এখন আর আমার বিশপ স্যাক করাটা অপশন নেই রাইট এবার কারণ তোমার হি হ্যাজ টু মেনি পয়েন্টস রাইট এনাফ পয়েন্টস নেই হ্যাঁ কুইন c3 ও খেল এবং তুমি খেলো কুইন d7 হ্যাঁ সো লাইক ওর বিশপটা h3 তে আমার একটা সুবিধা রয়েছে কি ওর বিশপটা যেহেতু মেইন গেম থেকে বাইরে রয়েছে আমি লাইট স্কোয়ার গুলো আমার কুইন নিয়ে অ্যাট লিস্ট ইউটিলাইজ করতে পারি রাইট আর কুইন d7 এর আরেকটা উদ্দেশ্য অবশ্যই তোমার এই পয়েন্টটাকে সেভ করা হ্যাঁ ওটা তো রয়েছে মানে সেটা তো রয়েছে এটা তো অবভিয়াস ব্যাপার এবং f4 এখানে ও এই পয়েন্টটাকে সেভ করলো এবং হ্যাঁ আর f4 দিয়ে বিশপ g2 করে বিশপটা খুব ডেঞ্জারাস হতে পারে থ্যাঙ্কফুলি আমি কুইন d7 কুইন d5 এর জন্য অ্যাট লিস্ট বিশপটাকে টেম্পোরারিলি শাট ডাউন করে রাখতে পারছি h3 বিশপটাকে এবং তুমি কুইন d5 পেয়ে এখানে এবং ওই বিশপটা অ্যাজ ইউ মেনশন যে ওটা g2 দিয়ে আর খেলার মধ্যে আসতে পারছে না অ্যাট লিস্ট এখন তো না পরে আসতে পারে অ্যাট লিস্ট h1 g1 দুটো স্কোয়ার আমার কন্ট্রোলে রয়েছে সো রুক h1 আটকাচ্ছি একসাথেই রাইট সো বিশপটা সামহাউ স্টিল এখনো সার্ভাইভ করে রয়েছে মানে বিশপটাকে আসলে অ্যাটাক করার কোনো উপায় নাই এই মুহূর্তে তো ট্র্যাপ থাকলে কি হবে অ্যাটাক করে ওটাকে ক্যাপচারও তো করতে হবে সেটাই এই মুহূর্তে হচ্ছে বিশপ g4 এবং লং এসএফ এট দিস পয়েন্ট যতদূর আমার মনে পড়ে অ্যাকর্ডিং টু ইঞ্জিন এভলিউশন আমি এই পজিশনের জন্য ইঞ্জিন এভলিউশনটা অফ রাখতে চাইছি বাট অলরেডি ইকুয়াল ছিল হ্যাঁ অলরেডি ইট ইজ নিয়ার ইকুয়াল মানে ওর যে অ্যাডভান্টেজ ছিল হি হ্যাজ অলরেডি লস্ট ইট ইন দ্য লাস্ট ফিউ মুভস ফ্রম হোয়াট আই আন্ডারস্ট্যান্ড অলদো ফর হিম অলসো প্র্যাকটিক্যালি নিশ্চয়ই খুবই কঠিন ছিল ভেবে বার করা যায় এটা লাইক দুজনের জন্য জাজ করা মুশকিল অ্যাকচুয়ালি ইভ্যালুয়েশনটা তাই আমার মনে হচ্ছিল আমার স্টিল মাইনাস ওর মনে হচ্ছিল ওর স্টিল বেটার তো জাজ করা খুবই কঠিন লং আসা এবং বিশপ c1 এই পজিশন কুইন e4 চেক কিং a1 নাইট e4 এবং অলরেডি কি তোমার মনে হতে লেগেছিল যে ওর কিং কিন্তু বেশ নাইট e4 এর পর আমি একটু কনফিডেন্ট হয়ে গেছিলাম অনেকটাই যে আমি মানে অ্যাডভান্টেজ পেয়ে গেছি আর আমি মনে অ্যাকচুয়ালি পেয়েও গেছিলাম অ্যাডভান্টেজ ইয়েস নাইট e4 থেকে অলরেডি ইউ আর স্লাইটলি বেটার হ্যাঁ বাট একটু যখন একটু মানে একটু রিলিফ পেলাম যে আর একটু কনফিডেন্সও পেলাম যে অ্যাডভান্টেজ পেয়ে গেছি ফাইনালি তারপরেই খুব শীঘ্রই আর অ্যাডভান্টেজটা হারিয়ে ফেললাম একটু কয়েকটা মিস্টেক করে কুইন a3 এবং কুইন c2 কুইন c2 এটা মিস্টেক আচ্ছা কুইন c2 তোমার মতে মিস্টেক এখানে ভালো চাল কি হওয়া উচিত কালোর জন্য আর কুইন c2 মিস্টেক ঠিক হ্যাঁ কুইন e3 টা অ্যালাউ করারই কোনো দরকার ছিল না তাই হোয়াইটের কুইনটা সেন্ট্রালাইজড হয়ে গেলে আপাতত আউট অফ বোর্ড রয়েছে সো ওটা আমার জন্য বেশি প্রেফারেবল
তো তোমাকে কুইন অ্যাট লিস্ট ওখানে রাখা উচিত ছিল ইউ ফিল? এখানে মোস্ট লাইকলি একটা লাইক ডিসেন্ট অপশন মনে হয় কিং c7 c7 জাস্ট ইন কেস আমার ফিউচারে লাইক আর লাইক কোন জায়গাতে কুইন a6 চেকটা অ্যাভয়েড করছে যদি নাইট আমার কোনো মুভ করতে হয়। রাইট, কুইন a6 চেক মুভ হচ্ছে। আই গেস অলসো তুমি লাইট স্কোয়ার থেকে সরে আসছো, কোনো এরকম আইডিয়া ভবিষ্যতে থাকতে পারে, আই ডোন্ট নো এখন না। আর c6 পনটাও প্রেসার রইলো। রাইট, c6 পন মানে প্রেসারটা একটু মানে প্রেসার বলছে প্রেসার কমলো আর কি, মানে সাপোর্ট রইলো। হ্যাঁ ঠিক কথা। বাট তুমি খেললে কুইন c2 এবং অপোনেন্ট বা সেতুরামা কুইন e3 রিপ্লাই। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি গেমের এই পয়েন্টে কুইন e3 করে যে হোয়াইটের একটা আইডিয়া মিস করে গেছে, এখানে d5 চালতে পারে। d5 এবং ও কিন্তু ঢুকে পড়ছে তোমার কুইন সাইডে। হ্যাঁ অলরেডি মানে তো সেটার জন্য এই পজিশনে কিং b7 চালাটা ইম্পর্টেন্ট। বাট তুমি খেললে কিং c7। হ্যাঁ, আমি d5 মুভটা খেয়ালই করি। বাট ও d5 প্রিপেয়ার করলো বিশপ f3 দিয়ে প্রথমত। হ্যাঁ, এটা ওর মিস্টেক ছিল, এটার পর আমি পুরো গেমে কন্ট্রোল পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে ওকে হি হ্যাজ টু ইমিডিয়েটলি ডু d5। হ্যাঁ, এখানে ওকে ইমিডিয়েটলি d5 খেলতে হবে, কোনো অপশন নেই তাছাড়া। d5 তুমি কোন পয়েন্ট দিয়ে ক্যাপচার করতে যদি d5 খেলতে হবে? ক্যাপচার করলে তো মনে হয় আমার আর কোনো হোপ নেই জেতার। ওকে, এখানে তাহলে কি চাল, মানে অ্যাট লিস্ট টু কিপ দা গোইং ফর ইউ, কি চাল হতে পারে? পাওয়া মুশকিল, মানে দেখে সব মুভি একটু ভয়ঙ্কর লাগছে। লাইক নাইট b6 এর মতো মুভ দিতে একটু ভয় হচ্ছে। d6 কিং b7 পয়েন্টটা একটু বেশি অ্যাডভান্সড হয়ে গেল। হ্যাঁ, এবং এই পয়েন্টটা যেন বেশ ভয়ানক আর কি। এখনো বিশপটা h2 তে আনসার্টেন একটা ফিউচার। ঠিক কথা। এই পয়েন্টটা অফ কোর্স প্রোটেক্টেড পাস পয়েন্ট, তো যদি কোন এমনটা যে লাইক হ্যাঁ, বাট আমার কাছে স্টিল অপশনস রয়েছে। লাইক নাইট d5 টা খুবই ভালো স্কোয়ার পাচ্ছে। রাইট। আর রুকটা এই অ্যাক্সেসটা বন্ধ হচ্ছে, দ্যাট ইজ ট্রু। হ্যাঁ, আমার কুইনটাও খুব অ্যাক্টিভ, ওর জন্য এটা অ্যানোয়িং কুইনটার সাথে ডিল করা। মানে অফ কোর্স হি হ্যাজ আ লট অফ থিংস টু থিংক অ্যাবাউট অ্যাজ ওয়েল। হ্যাঁ, এটা প্রচন্ড ডাবল এজড। বাট d5 দিলে এটাই খেলতাম। বাট d5 দিলে তুমি নাইট b6 এ হয়তো খেলতে। হ্যাঁ, রাইট, ওকে। বাট ও দিয়ে দিল এখানে বিশপ f3, দিস ইজ টু স্লো, রাইট? হ্যাঁ, টু স্লো। আর এখানে আমি টাইমলি পেয়ে যাচ্ছি। এবার তুমি বিশপ g3 খেলতে পারছো, আর ফাইনালি তোমার বিশপ বেরিয়ে পড়েছে। এবং d5 এখানে, বাট d5 এখানে আই থিংক টু লেট। বিশপ আমাকে জাস্ট ইন টাইম বিশপ f2 ইন্টারমিডিয়েট করতে। রাইট। স্যার আমার কুইন কোনো এন্ট্রি পাচ্ছে না স্যার, এখন আমি প্রিটি রিলিভড। এই পজিশনটা আমি এখন প্রিটি কনফিডেন্ট হয়ে গেছি যে আমি ম্যাচটা এবার জিতছি। মানে আর কোনো চিন্তার কারণ নেই খুব একটা। অ্যাট লিস্ট বিশপ f2 টাই কি মুভ তাহলে এখানে যা বলা যায় আর কি। মানে অ্যাট লিস্ট মানে টাস্ক সেটেল হওয়ার পর বিশপ f2 পর লাইক অ্যাট লিস্ট আগে পজিশনটা ফাইনালি একটা ক্লিয়ার ইভ্যালুয়েশনে আসতে পারছি। তুমি কিং d7 খেললে, তোমার আর কিং d7 খেলার কোনো প্রয়োজন নেই, যেহেতু নাইট। হ্যাঁ, কারণ বিশপ সব আটকে রেখেছে। হ্যাঁ, কুইন a3 খেলতেও বাধ্য হলো, আরেকটা প্যাসিভ স্কোয়ারে যেতে আই গেস। তার মানে কুইন এক্সচেঞ্জ হলে তো আমার এমনি দুটো পন আপ এন্ড গেমে চিন্তা হবে না। রুক h8, কুইন b4, বিশপ b6। তুমি আই গেস এই স্কোয়ারটাকে কন্ট্রোল করতে চাইছো। আমি কোনো এন্ট্রি দিতে চাইছি, মানে যাতে কোনো ভাবে ও ঢুকতে না পারে আর কি। হ্যাঁ, আমার দুটো পন আপ রয়েছে, আমার কোনো লাইক তাড়াহুড়ো করারই দরকার নেই, এই দিকে সুস্থই খেলতে পারি, কোনো চিন্তার কারণ নেই। কারেক্ট। বিশপ d2, এবং আফটার দিস ইট ওয়াজ মোর অর লেস স্মুথ। অ্যাট লিস্ট কুইন এক্সচেঞ্জ হয়ে গেল, এবং তারপরে এন্ড গেম আশা করি আর কোনো বিশেষ সমস্যা ছিল না তোমার জন্য। না, ইট ওয়াজ টাইমলি টেম্পোতে সবকটা পিস এক্সচেঞ্জ করে নিলাম। রাইট। ইয়েস, এবং নাও দিস ইজ জাস্ট কমপ্লিটলি উইনিং। এবং আর কয়েক চালের মধ্যেই তুমি গেমটি জিতে যাও, এবং 10ম রাউন্ডে তুমি গ্র্যান্ডমাস্টার সেতুরামনকে হারিয়ে দাও। এখানে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো নীলাশ, গ্র্যান্ডমাস্টারদের মধ্যে তোমার মানে হাইয়েস্ট রেটেড প্লেয়ার তুমি কাকে হারিয়েছো ক্লাসিক্যাল দাবাতে?
ডেলগাডো রামিরেস নিউরিস ও রাইট স্প্যানিশ গ্র্যান্ড মাস্টার সম্ভবত বলতে বা আর্জেন্টিনা স্পেন কান্ট্রি নয় অ্যাটলিস্ট স্পেন কান্ট্রি নয় অ্যাটলিস্ট প্যারাগুয়ে বোধহয় আচ্ছা প্যারাগুয়ে হ্যাঁ ওনার রেটিং আই থিঙ্ক 2600 প্লাস রাইট 2622 ছিল আমি যখন হারিয়েছি কোন টুর্নামেন্টটা হারিয়েছে 2022 এ দিল্লি ওপেনে আর এটাই মানে স্ট্যান্ডার্ড দাবাতে তোমার হাইস্ট রেটেড প্লেয়ারকে হারানো আর র‍্যাপিড বিটস কি এর থেকে উঁচু কেউ আছে র‍্যাপিড বিটস না আমি র‍্যাপিড বিটস এমনিও বেশি খেলি না আর র‍্যাপিড বিটস এর ভালো আচ্ছা মানে তুমি যদি তিনটা ফরম্যাটের মধ্যে তুলনা করতে বলা হয় হয়তো ক্লাসিক্যাল কে এগিয়ে রাখবে মানে আমি ক্লাসিক্যালটা র‍্যাপিড বিটস এর মতো খেলি না খুবই ফাস্ট বাট র‍্যাপিড বিটস আমি ভালো খেলি না রিসেন্টলি আই থিংক তুমি টিসিসিসি এর টুর্নামেন্টও খেলতে গেছিলে রাইট চুঁচুড়াতে যে টুর্নামেন্ট ছিল হ্যাঁ সেখানে শাহিদও গেছিল ওটাও ভালো হয়নি অত বাট ক্লাসিক্যাল গেমে ইন জেনারেল টাইম ম্যানেজমেন্ট তোমার যাকে বলে দ্রুতই থাকে তুমি খুব তাড়াতাড়ি খেলতে পছন্দ করো হ্যাঁ আমি অনেক ক্লাসিক্যাল গেম আমি জাস্ট অপোনেন্টের টাইম প্রেসার এক্সপ্লয়েট করে জাস্ট বেল আউট করে ফেলি খারাপ পজিশন থাকলেও এই গেমটা ওরকমই কাইন্ড অফ ছিল লাইক আমার মানে দুজনেরই টাইম কম ছিল বাট সবসময় আমার লাইক অ্যাটলিস্ট 3-4 মিনিট ঘড়িতে এক্সট্রা ছিল এবং টাইম কন্ট্রোলের আগে ওটাই মানে টাইম কন্ট্রোলের আগে ওটা অনেকটা বিগ ফ্যাক্টর ঠিক কথা এবং তুমি টাইম ফরম্যাটের মধ্যে কোনটা প্রেফার করো এখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এমন ছিল যে 40 সালের পরে 30 মিনিট এক্সট্রা সময় পাওয়া যাচ্ছে কিন্তু অধিকাংশ ভাগ টুর্নামেন্ট যা হয় জিএম টুর্নামেন্ট বা বড় আমার পার্সোনালি লাইক আমার লাইক 40 সাল না থাকলেই আমার সুবিধা হয় কারণ আমি জেনারেলি ক্লকে ডাউন থাকি না আচ্ছা তো তাহলে মানে তোমার যে যারা ক্লকে ডাউন থাকে তাদের জন্য ওটা ইম্পর্টেন্ট হ্যাঁ বাট তোমার 40 সালের কোনো লিমিটেশন না থাকলেই বোধহয় ভালো হয় হ্যাঁ আমার বেশ আর বলছে একটু বিরক্তিকরই লাগে এই এত ভাবালাম আবার টাইম পেয়ে যাবে আবার ভাববে আবার 30 মিনিট সময় হাতে পেয়ে যাচ্ছে কি হ্যাঁ ঠিকই এবং শেষ রাউন্ডের খেলাটা অ্যাকচুয়ালি মেবি তোমার স্মুথেস্ট উইন টুর্নামেন্টে মেবি আই এম রং বাট তুমি আমাকে শুধু না অ্যাকচুয়ালি আমি ওই পজিশনটা তোমার স্ক্রিনে শেয়ার করছি হ্যাঁ এটা বেশি মানে বেশি কিছু ডিসকাশনও অনেক বেশি কমপ্লেক্স ছিল এই গেমটাতে রাইট তুমি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ হ্যাঁ পাচ্ছি গুড আমিও এখানে চেঞ্জ করব ইয়েস এইখানে আই থিংক আমি মানে জাস্ট টু শো দ্য ভিউয়ার্স বা দর্শকদের দেখানোর জন্য এখানে A6 স্টাইলটাই সম্ভবত একটা বিরাট বড় ব্ল্যান্ডার ওর স্টিল লাইক হ্যাঁ এটা লাইক দু চাল আগে গেলে অ্যাকচুয়ালি বোঝা যাবে ওর রিজনিংটা ওকে তো মেবি ক্যাসেলস এর পরে আমরা দেখতে পারি না আরো ক্যাসেল 97 F4 DC4 হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট জিনিস এই ম্যাচের জন্য এটা অনেকটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর আমার ফেভারে ছিল কারণ আমার অপোনেন্টের জন্য এটা মাস্ট উইন সিচুয়েশন ছিল টুর্নামেন্ট সিচুয়েশন কারণ আমার থেকে হাফ পয়েন্ট পিছিয়ে রয়েছে যদি লাইক গেমটা ড্র হয় ও লাইক টপ 10 এও থাকবে না তো ওর পক্ষে অসময় ছিল যে হ্যাঁ সো লাইক টপ 10 এর বাইরে যেহেতু কোনো প্রাইজও নেই সো ওর জন্য লাইক লসটা অত মানে ড্র আর লসের মধ্যে অতটা বেশি ডিফারেন্স নেই সেক্ষেত্রে তোমার যদি ওয়ার্স্ট কেস সিনারিও তুমি গেম হারতেও তাহলেও সম্ভবত তুমি টপ 10 ফিনিশ করতে মনে হয় না 11th হতাম সম্ভবত ওকে বাট স্টিল অফ কোর্স বেটার অডস দ্যান ওকে সো হ্যাঁ সো এবার আমার এই জিনিসটা আমি যেহেতু জেনে খেলতে বসেছি সো আমার লাইক একটু লাইক এটা এই ফ্যাক্টটা আমি একটু অ্যাবিউজ করতে পেরেছি কাইন্ড অফ ওকে সো লাইক আমি মানে একটু মানে বেশি সলিড কোনো কমপ্লিকেশন ছাড়া খেলার চেষ্টা করছি শুরু থেকেই আর ও জাস্ট যত বেশি পারে কমপ্লিকেশন করা ওর জন্য আইডিয়াল কেস রাইট মানে বিকজ হি হ্যাজ টু প্লে ফর হিম রাইট হ্যাঁ এবং সো লাইক এই কমপ্লিকেশনস করতে গিয়ে যদি কোনো মিস্টেকস বেরিয়ে আসাটাও খুব কমন রাইট সো এটাই আমার মানে স্ট্র্যাটেজি ছিল গেমের আগে ওকে এবং এখানে তুমি খেললে বিশপ S3 বিশপ টেক্স S3 কুইন টেক্স S3 এই পজিশনে তোমার কি মনে হয় মানে হোয়াইটের কি সাইড অ্যাডভান্টেজ আছে নাকি ব্যাপারটা কি আমি তো প্রিটি কমফোর্টেবল ছিলাম যে লাইক
এটা আমি লাইক টু রেজাল্টস এর জন্য খেলছি, অলরেডি আমি প্রিটি কমফোর্টেবল এটা নিয়ে। ওকে মানে ওপেনিং হ্যাজ নট গন ওয়েল ফর হিম। হ্যাঁ লাইক মানে এটা আইদার লাইক ও যদি ঠিকঠাক ভাবে প্রপারলি ডিফেন্ড করে ম্যাচ টু ম্যাচ ড্র হবে। বাট এইখানে একটা খুব আনফরচুনেট ব্যাপার। হ্যাঁ নিয়াজ তুমি বলো। হ্যাঁ ও ইনিশিয়ালি যখন বিষয় থ্রি মারলো আগের চালে, ও এখানে c5 ক্যালকুলেট করেছিল। এইখানে c5 বিষয় থ্রি কুইন f3 তে ও c5 ক্যালকুলেট করেছিল। ওকে c5 এর নাইট c6 এ কুইন e8 এ ও দেখছে at least সেন্টারটা আমার সেন্ট্রালের গ্রিপটা চলে যাচ্ছে, আর ফিউচারে লাইক কোনোভাবে আমার নাইটটাকে তাড়াতে পারবে c6 থেকে, বা এরকম ওর এক্সপেকটেশন ছিল। কিন্তু এখানে নাইট b5 মুভটাতে যে ব্ল্যাক ইমিডিয়েটলি হেরে যাচ্ছে ওটাও খেয়াল করেনি। নাইট b5 হ্যাঁ ইট ইজ অলরেডি লস্ট। তো ও আচ্ছা ওকে ও a6 কালার পিছনে আইডিয়া ছিল নাইট b5 আটকাবে, তাই জন্য এটা আমি কুইন f3 মারার পর যখন খেয়াল করলো যে নাইট b5 রয়েছে, ও তাই জন্য এখানে a6 খেললো। রাইট ওকে কুইন f3 a6। হ্যাঁ এখানে a6 টা স্টিল মিস্টেক, নাইট e5 মনে হয় অনলি ওয়ে এখানে স্টিল একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করার জন্য। তাছাড়া বাকি সব মুভি লাইক আমি তা নাহলে আমি নাইট c6 পেয়ে লাইক খুব সুন্দর একটা গ্রিপ পেয়ে যাচ্ছি। নাইট e5 তুমি কোন পন দিয়ে মারতে? সম্ভবত f পন দিয়ে। f পন দিয়ে। এবং তারপরে ও কি খেলবে? নাইট d7 আই থিংক অলমোস্ট ফোর্স আর কুইন c6 e6। বাট অলরেডি পজিশনটা লাইক ব্ল্যাকের জন্য একটু স্ট্রাগল আছে, মানে আমার জন্য মাচ ইজিয়ার খেলাটা। সবগুলো পিসের জন্য একটু ব্যাকওয়ার্ড হয়ে আছে আর কি এখানে, রাইট? তো এটা তোমার ক্ষেত্রে এজ অবশ্যই বল। হ্যাঁ প্লাস আর নাইটটা e4 একটা খুব ভালো স্কোয়ারও পাচ্ছে। রাইট ইয়েস দিস ইজ আ ভেরি গুড স্কোয়ার ফর শিওর। বাট গেমে যা হলো a6 নাইট c6 কুইন e8, এবং এখানে আমি আমাদের দর্শকদেরকে ভিডিওটা পজ করতে অনুরোধ করবো। অফকোর্স গেমে অনেক জায়গায় ছিল এখন অব্দি ভিডিওতে যেখানে তোমাদেরকে আমি পজ করতে বলতে পারতাম, বাট এইখানে আমি অনুরোধ করবো তাদেরকে ভাবতে মিলা সেখানে সাদা গুটি নিয়ে কোন চাল খেলে তোমরা যদি চিন্তা করো। মিলা সেখানে তুমি কি খেলে? তো কি খেলার থেকে আগে লাইক থট প্রসেসটা আগে বলে দিই যে লাইক আমি অলরেডি একটা খুব ভালো একটা গ্রিপ পেয়ে গেছি পজিশনে, ওর প্রচন্ড লাইক প্যাসিভ একটা পজিশন রয়েছে। সো এখন আমি যদি ইমিডিয়েটলি মানে আর পিসের বেশি অ্যাক্টিভিটিটা এক্সপ্লয়েট করার জন্য আমাকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। যদি ইমিডিয়েট অ্যাকশন নিয়ে ও লাইক প্রপার টাইমলি ডিফেন্ড করতে পারবে না, কারণ পিসের কোঅর্ডিনেশন খুব বাজে অবস্থায় রয়েছে। মাইনর পিসগুলো যেন কোনটাই খুব একটা সুবিধাজনক পজিশনে নেই। হ্যাঁ সো এখন আমার পনের কথা না ভেবে ইমিডিয়েটলি আগে লাইক অ্যাক্টিভিটি কথা ভাবা উচিত, পিস অ্যাক্টিভিটি বাড়ানো যায়। সো তাই জন্য আমি এখানে b3 খেললাম। আইডিয়াটা খুবই সিম্পল, বিশপ c1 টু a3 করে আমি e7 এর উপর প্রেসার দিচ্ছি, যেটাতে একসাথে অনেক কিছু মানে ফল করে যাবে ব্ল্যাক। এবং বিশপ c1 এর পরে e7 পনকে বাঁচানোর উপায় নেই খুব একটা। হ্যাঁ e7 পনটা চলেই যাচ্ছে। হ্যাঁ আর জাস্ট ইন কেস ওটা না থাকলেও লাইক b3 c3 a3 ওই পজিশনটাও খুবই ডমিনেটিং। রাইট সো লাইক স্টিল রিগার্ডলেস লাইক এটা খুবই ভালো একটা পজিশন। আর তুমি যদি এখানে b3 না করো অন্যান্য অনেক চালে কিন্তু তোমার সেই অ্যাডভান্টেজ আসছে না। b3 কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট চাল যাকে বলে। তো এই আইডিয়াটা বিশ্বক্ষেত্রের আইডিয়াটা জাস্ট টু হ্যাভ দ্যাট ইজ অলরেডি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা বোনাস, লাইক বিশ্বক্ষেত্রের আইডিয়াটা না থাকলেও b3 প্রিটি গুড। লেটস সে আমার বিশ্বটা যদি d2 তে থাকতো স্টিল b3 পজিশনটা আমার জন্য ভালো। একটা পয়েন্ট ডাউন থাকতে পারে বাট আমার প্রচন্ড অ্যাক্টিভিটি রয়েছে আর ব্ল্যাকের পজিশন খুবই ক্র্যাম্প। সো রিগার্ডলেস ভালো। আর এখানে বিশ্বক্ষেত্রের আইডিয়াটা রয়েছে বলে এটা অ্যাডেড বোনাস। রাইট এখানেও নাইট b8 খেলে এবং অলরেডি এটা লাইক ডেসপারেট অ্যাটেম্প্ট। তো 97 27 অলরেডি পেয়ে যাচ্ছে এবং c5 থ্যাঙ্কফুলি লাইক c6 আমার কুইনটা ট্র্যাপ হচ্ছে না। c6 খেলে আগের গেমে বিশপটা ট্র্যাপ হয়নি, সো এই গেমে কুইনও ট্র্যাপ হলো না। হ্যাঁ এই গেমে কুইন ট্র্যাপ হবে না আমি বেশি কনফিডেন্ট ছিলাম এবারে। ঠিক অবশ্যই হ্যাঁ মানে ওটা দ্যাট ওয়াজ ফার মোর আনক্লিয়ার। বাট এখানে c6 খেললে কি খেলবে তুমি? হ্যাঁ জাস্ট পয়েন্টটা মেরে দেবো e4। রাইট এবার ফিউচারে আমি রুক b1
চালবো ওকে কুইন c7 একটা পয়েন্টে দিতে হবে, আমি টাইম বুঝে b6 এও প্রেসার দিতে পারি বা d5 পুশ করার কথাও ভাবতে পারি। রাইট, আর তোমার কুইন তো অ্যাটাক করার কোনো অপশন নেই। সেটাই, ও অ্যাটাক করবে কি দিয়ে, কারণ ও নাইট হাঁটালেই তো এই পয়েন্টটা চলে নাইট হাঁটালে a6 পয়েন্টটা হয়নি। ঠিক কথা, ঠিক কথা। এবং কুইন এইটার পরে আই থিংক ইট ওয়াজ ভেরি স্মুথ রাইড ফর ইউ, তুমি এক্সচেঞ্জ আপ হয়ে গেলে এবং তারপর আর কিছু ফেসই করতে হয়নি। মানে এরপর জাস্ট আমার লাইক জাস্ট পজিশনটা কনসলিডেট করাটাই মেইন ফোকাস। হালকা একটু ডেভেলপমেন্টে পিছে, আগে ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেলেই আর কোনো চিন্তা নেই আমার। এবং ও কোনো রকম কাউন্টার প্লেও জেনারেট করতে পারলো না ওর ওই d5 টা খুব লাইক স্মুথ ভাবে সবকিছু মানে ট্যাকটিক্যালি আমি সবকিছু এক্সচেঞ্জ করে নিতে পারছি। তুমি লিকুইডেট করে দিচ্ছ পজিশনটা সুন্দর। হ্যাঁ, এবং হ্যাঁ সবই চলে যাচ্ছে। সো তো ইভেন নাও হি ইজ ডাউন 2 এক্সচেঞ্জেস বেসিক্যালি। হ্যাঁ, একটা এক্সচেঞ্জ স্টিল দিয়ে দেওয়া আমার জন্য বেস্ট কেস হবে, তাহলে দুটো নাইট খুব পাওয়ারফুল হয়ে যাবে। তুমি যেটা করলে মানে কোঅর্ডিনেট করতে পারবে। হ্যাঁ, দুটো নাইট কোঅর্ডিনেট করতে হলে পাওয়ারফুল হয়, তো একটা এক্সচেঞ্জ ফেরত দিয়ে দেওয়াটাই আমার মতে বেস্ট অপশন। এবং দিস ইজ মানে পিস অফ কেক করে তুমি অফকোর্স সমেত চেষ্টা করে আর খানিকক্ষণ, which makes sense for him I guess, but আর কিছুই করার নেই পজিশনে। কিছুক্ষণ পরে তুমি গেমটা জিতেছো। তো নীলাশ, একটা দারুণ টুর্নামেন্ট এবং দারুণ কিছু গেম। মাঝখানে আমার পক্ষে সব থেকে ইন্সপায়ারিং ব্যাপার এটাই ছিল যে তুমি রাউন্ড 5 এর পরে টানা 5টা গেম জেতার পর পরপর 2টো গেম হেরে যাও, সেখান থেকে ফিরে আসা কিন্তু সহজ ব্যাপার না। এটাই আমার পক্ষে এই টুর্নামেন্টে তোমার বিগেস্ট পারফরম্যান্স। হ্যাঁ, একটা প্লাস সাইড ছিল অ্যাটলিস্ট আমি অতটাও আপসেট হইনি, কারণ আমি যে দুজনের কাছে হেরেছি তারা দুজনেই মানে বিগ নেমস। অবশ্যই কার্তিক সুজুদা দুজনেই, এবং কোইন্সিডেন্টালি ওরা দুজনেই তোমার উপরে ছিল। হ্যাঁ, আমি থার্ড আর ওরাই ফার্স্ট সেকেন্ড হয়েছে। হ্যাঁ, প্লাস লাইক কার্তিক তখন কি লাস্ট যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ও খেলেছিল যেটাতে ও চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর ও ওয়ার্ল্ড কাপে যত মনে পড়ছে নাকামোরের সাথে লাইক খুব ভালো ফাইট টাইব্রেক্স অবধি গেছিল। হ্যাঁ, লাইক একদম ব্লিজের টাইব্রেক্স অবধি গেছিল। রাইট রাইট রাইট। অফ কোর্স আমাদের সবার জন্য খুব মেমোরেবল মোমেন্ট ওটা। নাকার সাথে ওটা আমার লাইক বেশি অতটা আপসেট হওয়ার কিছু ছিল না, এটাই একটা প্লাস পয়েন্ট। ঠিক কথা, যে অলরেডি প্রিটি বিগ নেমস এর কাছেই হেরেছি, লাইক সো মানে ওই দুটো গেম হারার পরে আই থিংক নেক্সট কয়েক রাউন্ডে তুমি স্লোলি মোমেন্টাম গেইন করে নাও। বাট যেটা তুমি বলছিলে আগে যে ভিয়ানির কাছে জেতাটা সম্ভবত একটা টার্নিং পয়েন্ট, ওই গেমটা হারলে হয়তো। হ্যাঁ, ওই গেমটা পুরো লাখের স্ট্রোকে জিতেছি, তখন আমি লাইক ওই গেমটা জিতেছি বলে লাইক পরের গেমটা সেতুরামানের এগেইনস্টে যে আমি সব মানে টু মাচ কমপ্লিকেশনসে গেলাম, ওটা ওই একটা কাইন্ড অফ সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করছিল যে আমার লাক যখন কাজ করছে টুর্নামেন্টে আমি ট্রাই নিয়েই দেখি, হয়তো করে যেতে পারে। ঠিক কথা। নীলাশ, প্রথমত অনেক অনেক ধন্যবাদ দেবো তোমাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য, এবং বিশেষত সেতুর গেমটা তুমি এত ভালোভাবে অ্যানালাইজ করলে এবং ইন্ট্রিকেট পয়েন্টগুলো বোঝালে, খুব ভালো লাগলো। অনেক অনেক কংগ্রাচুলেশনস তোমাকে এত ভালো পারফরমেন্সের জন্য, এবং আই হোপ যে তুমি ফিউচারেও কন্টিনিউ করবে ভালো খেলা। এরকম নেক্সট কোনো টুর্নামেন্ট খেলছো এরপরই? এখন অব্দি কিছু প্ল্যান। আচ্ছা, ওকে। র‍্যাপিড ইভেন্টস বা লোকাল ইভেন্টস এর মধ্যে মেবি কিছু? লোকাল ইভেন্টস এখনো কিছু প্ল্যান নেই, লাইক অ্যাট লিস্ট মাই নেক্সট 1-1.5 মাস তো কিছু প্ল্যানে নেই। ফিউচার টুর্নামেন্টস এর জন্য अगेन অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।